জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাবেকদেরও সংহতি, সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা শিক্ষকদের। কিছুক্ষণ পর গণ অনশন। হামলার প্রতিবাদ আমরা করছি এবং এগুলো নিন্দা জানাচ্ছি এবং এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, যদি স্টিল রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ঢাবি প্রশাসনের ৪৮ ঘন্টার আলটিমেটাম, সাধারণ শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে, আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? এখন যদি আমরাই নিরাপদ না থাকি তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? ডিসেম্বরে নির্বাচন দিতে জুনের মধ্যে সংস্কার চূড়ান্ত করার আহ্বান বিএনপির, অবিলম্বে রোডম্যাপ দেওয়ার দাবি গণসংহতির। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে স্বস্তি, মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া। ইতালিতেও জনশক্তি রপ্তানির নতুন দুয়ার খুলছে। এবং সারা দেশে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কমেছে মিনিকেট চাল ও মুরগির দাম, কিছুটা চড়া মাছের বাজার। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন দুপুরে আপনাদের সঙ্গে আমরা আছি দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। আবাসন সংকট সমাধান সহ 4 দফা দাবিতে টানা 3 দিন সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তাদের সাথে সংহতি জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরাও। সকালে সমাবেশে যোগ দিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বললেন, আন্দোলন দমনে সরকার কঠোর হলে রুখে দেওয়া হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। টানা তৃতীয় দিনেও অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে মুখর কাকরাইল, কণ্ঠে দাবি আদায়ে ছাড় না দেওয়ার প্রত্যয়। ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে থাকা ইন্টারিম গভর্নমেন্ট, তারা এখনো আমাদের কোনো আশ্বাস দেয়নি। কেন আমরা এখানে অবস্থান করব, অনশন করব, আমাদের এখান থেকে লাশ যাবে। কোনো জবিয়ান দাবি আদায় ছাড়া তাদের ক্যাম্পাসে ফিরবে না, ক্যাম্পাস শাটডাউন। যৌক্তিক দাবিগুলো মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন এই যমুনাতে চলবে এবং চলতে থাকবে। ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষকরা সবাই একসাথে শিক্ষার্থীদের সাথে রাজপথে, সবাই একসাথে রাস্তায় ঘুমাচ্ছে, রাস্তায় আছে। আর ইন্টারিমের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে, সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আশ্বাস আমাদের কাছে আসে নাই। সকাল থেকেই 4 দফা দাবিতে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও। বেলা বাড়ার সাথে সাথে তীব্র রোদ আর গরম উপেক্ষা করে বাড়তে থাকে জমায়েত। এ সময় সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট বার্তা না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মানতে হবে, ওই দাবি নিয়ে দেখে আসছি, দাবি আদায় করে আমরা এখান থেকে যাব। পরবর্তী ঘোষণা সরকার থেকে আসার আগ পর্যন্ত এই আন্দোলনকে কোনোভাবেই স্তীমিত করা যাবে না। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে এক চুলো সরবেন না তারা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আন্দোলন দমনে সরকার কঠোর হওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, এ ধরনের চেষ্টার কারণে অপ্রীতিকর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। সমস্ত শিক্ষকই সশরীরেও যদি যারা উপস্থিত না হতে পেরেছেন, তারা মানসিকভাবে অবশ্যই তাদের সাথে আছেন, হয়তো পালাক্রমে আসছেন। আমরা আছি, থাকবো যতদিন তাদের প্রয়োজন। টিচারদের পর্যন্ত মারছে, এর কোনো বিচার হয় না, বাট একটা বোতল মারছে, তার জন্য পুরো দুনিয়া কাঁপায় ফেলছে তারা। বুধবার যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ সহ বাধার পর থেকেই কাকরাইল মোড়ে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
এদিকে রাজধানীর কাকরাইলে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না এলে জুমার পর গণ অনশন করার কথা ছিল তাদের। এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ আরাফাত। সাজিদ, সমাবেশে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সকাল গড়িয়ে এখন দুপুর, আমরা সকাল থেকে এখানে রয়েছে এবং এই দুপুর বেলায় তপ্ত দুপুরে আমরা দেখছি যে জমায়েত কোনো অংশে কমেনি বরং বেড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে যুক্ত হয়েছেন, বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষার্থীরা। তারা বর্তমান শিক্ষার্থীদের সাথে যে তাদের দাবি 4 দফা দাবি, সেই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন এবং সংহতি প্রকাশ করে তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, গণ অনশন কর্মসূচি করবেন তারা। এবং আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছেন। আজকে তৃতীয় দিনের মতো, তৃতীয় দিনে এসেও কিন্তু আমরা দেখছি যে আজকে শিক্ষকরা রয়েছেন, শিক্ষক সমিতির যে রয়েছেন তারা রয়েছেন, সাংগঠনিক যে সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেগুলোর যে প্রতিনিধিরা তারাও রয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা তাদের যে দাবির পক্ষে, যে যৌক্তিক দাবি সেগুলোর পক্ষে কিন্তু বয়ান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের আবাসন ভাতা কিংবা তাদের যে বাজেট বরাদ্দ সেই সব কিছু যাতে যৌক্তিকভাবে মেনে নেয় সরকার, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং গত 3 দিন ধরে আমরা দেখছি এই দাবির প্রতি তারা অনড় রয়েছেন এখানে। এবং আজকে সাবেক শিক্ষার্থীরাও এখানে সংহতি প্রকাশ করেছেন। শিক্ষক সমিতির পক্ষ থেকেও কিন্তু গণমাধ্যমে কথা বলা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি সরকার মেনে নেওয়া না পর্যন্ত, অর্থাৎ কোনো ধরনের সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত এখানে অবস্থান তারা করবেন এবং সেই অনড় অবস্থানেও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তীব্র রোদ রয়েছে, গরম রয়েছে, সেটি উপেক্ষা করে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যেটি বলছিলেন যে প্রথম দিন যেদিন তারা তাদের দাবি দেওয়া নিয়ে এখানে লং মার্চ টু যমুনার যে কার্যক্রম, যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া হয়, পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপ করা হয়, সেই হামলার বিচারও কিন্তু তারা দাবি করেছেন। এবং এর বাইরে তারা যেটি বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে নানা বৈষম্যের শিকার, তাদের যে আবাসিক হল সেই হল নেই, সেই হলগুলো বেদখল হয়ে পড়ে আছে, তাদের যে সুস্পষ্ট যে বাজেট বরাদ্দ দেওয়া হয় শিক্ষার্থীদের জন্য বা প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য, শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য, সেগুলো যাতে একেবারে সুস্পষ্টভাবে বৈষম্যহীনভাবে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়, সেগুলোর জন্যই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট বার্তা আসেনি বলে তারা জানিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সরকার সেটি মেনে নেয় ততক্ষণ এখানে তারা অবস্থান করবেন এবং এক চুলও তারা নড়বেন না এখান থেকে, এমন হুঁশিয়ারও কিন্তু দিয়েছেন শিক্ষক সমিতির পক্ষ থেকে। তো আমরা সকাল থেকে রয়েছি এখানে, এখন একেবারে তপ্ত দুপুর, এই পর্যায়ে এসেও কিন্তু আমরা দেখছি যে এখানে জমায়েত কোনো অংশে কমেনি বরং বেড়েছে এবং তাদের যে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে সেই পরিবহন করে আমরা দেখছি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে এসেছেন, জমায়েত হয়েছেন সকালের পর থেকে দুপুর পর্যন্ত এবং হয়তো আরও অনেক শিক্ষার্থী সময় গড়ার সাথে সাথে এখানে যোগ দিয়ে এই আন্দোলনে তারা অনড় থাকবেন, এমন বার্তাই কিন্তু আমাদেরকে দিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। 4 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইলে সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টা খানিকের বৈঠক শেষে জানান আসামিদের গ্রেপ্তারের বিষয়টি অচিরেই দৃশ্যমান অগ্রগতির আশা করছেন তারা। অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। শুক্রবার সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বা সহপাঠী, সবার চোখে ও কণ্ঠে ক্ষোভ ও বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারাও সন্তান হত্যার বিচার চান। সাম্যের সহপাঠী ও বন্ধুরা বলেন বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন। যতক্ষণ না আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাবো যে আমাদের দাবি মানা হচ্ছে বা আমাদের আশ্বস্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। প্রশাসন
অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের নেতৃত্ব, আমাদের আন্দোলনের ফলেই কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ দিতে পারছি সবাইকে। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এমন ঘটনায় অনিরাপদ বোধ করছেন তারা। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জানান ফলপ্রসূ হয়েছে আলোচনা, তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকাল থেকে ফের আন্দোলনে নামবেন তারা। যে থানা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, সেই থানা যদি নিরাপত্তা দিতে না পারে, সেই থানার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান মানে একটা উন্নতি অগ্রগতি দেখতে চাই, এবং তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। আসামি গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। না, রাজনৈতিক কোনো প্রেশার নাই, এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক প্রেশার কি থাকবে। পরে শাহবাগ থেকে শিক্ষকদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সাম্য। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জুন মাসের মধ্যে সংস্কার চূড়ান্ত করে ডিসেম্বরে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। তার মতে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনও কোনো রাজনৈতিক দল দেয়নি। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেয়া, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে, আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজেই নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে। বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, তা না হলে দেশের জনগণ এই সরকারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিচার, নির্বাচন, সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপের দেয়ারও আহ্বান জানান। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তা মেনে নিতে সরকার পক্ষকে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আহ্বানও জানান সাকি। এ সময় তিনি ফারাক্কা লং মার্চের প্রধান নেতৃত্ব দানকারী মাওলানা ভাসানী সম্পর্কে বলেন, তার সংগ্রাম থেকে এখনো অনুপ্রেরণা পাওয়া যায়, যার ফলাফল 24-এর ছাত্র আন্দোলন। এই দেশের মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন,
এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের তৎপরতা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা। বিজিবি জানায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘড়িয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে 750 জন ভারতীয়কে বিএসএফ অবৈধভাবে পুশিন করাতে পারে বলে গতকাল মধ্যরাতে খবর পায় বিজিবি। বিএসএফ সদস্যরা পুশিনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় নাগরিকদের এনে জড়ো করে। তবে পুশিনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের আগেই সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বিএসএফ এর অবৈধ পুশিনের পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদক সহ ভারতীয় পণ্য চোরাচালান না হয় সে বিষয়েও সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে স্বস্তি এসেছে। এবার চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনার তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। এদিকে উপদেষ্টা আসিফ নজরুলের কুয়ালালামপুর সফরের পর প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 দশকে দেশটিতে শ্রম দিয়ে স্বাবলম্বী হয়েছেন বহু বাংলাদেশি, অবদান রেখেছেন দেশের অর্থনীতিতেও। প্রায় 1 বছর বন্ধ থাকা জনপ্রিয় এ গন্তব্য আবারও খুলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে এসে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, শ্রমবাজার সচল করতে নতুন কর্মী নেবে মালয়েশিয়া, যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। তবে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অভিবাসন ফি গুনতে হয় বাংলাদেশিদের। এর আগে মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য নির্ধারিত অভিবাসন ফি 4 থেকে 6% পর্যন্ত বাড়িয়ে দেয়। এর পেছনে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে। এতে অভিবাসন ব্যয় অনেকটাই কমবে বলে মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন দেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসে, তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট নাই, যেখানে তারা 1 থেকে 1.5 লাখ টাকায় আসতে পারে অথবা 1 লাখের ভিতরে আসতে পারে অন্য দেশের মানুষ। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এদিকে চলতি মাসের 20 ও 21 তারিখ ঢাকায় বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনিয়মিতদের বৈধতা দেওয়ার প্রসঙ্গে জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা মালয়েশিয়াতে শ্রমিক ভিসায় আসি, আমাদেরকে দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা চাই যে তিনি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে আমাদের যেন মাল্টিপল ভিসা করা হয় সেই ব্যবস্থা করবেন। মালয়েশিয়াতে বর্তমান সময় 2 থেকে 2.5 লক্ষ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ মিটিং হবে সেই মিটিংয়ে যেন এই 2 থেকে 2.5 লক্ষ প্রবাসীদেরকে নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। এখন মালয়েশিয়া আগামী 3 বছর নন ইউরোপীয় দেশ থেকে শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে ইতালি সরকার। বিভিন্ন সেক্টর, সিজনাল ও নন সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ছে। ইতালিতে জনশক্তি রপ্তানির বিস্তারিত থাকছে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে। শ্রমিক ঘাটতি মেটাতে নতুন করে 2028 সাল পর্যন্ত বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইতালি সরকার। বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী ঠিক করা হবে কোটা, যার মাধ্যমে ইতালিতে নন ইউরোপীয় কর্মীরা নিশ্চিত করতে পারবেন কর্মসংস্থান। প্রবাসীদের ধারণা, পরিকল্পনা বাস্তবায়নে ইতালি শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ। ইতালিতে শ্রমিক নিয়ে আসার সরকার যে পরিকল্পনাটি করছেন সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার প্রবণতা কমে যাবে এবং বৈধভাবে তারা ইতালি আসার জন্য আগ্রহী হবেন। উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে কর্মী প্রেরণের তালিকায় বাড়ছে বাংলাদেশের সুযোগ,
যা কাজে লাগিয়ে দক্ষ কর্মী প্রেরণের দিকে সরকারকে মনোনিবেশ করার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশ থেকে যে কোনো কর্মী ইতালি বা ইউরোপে আসবে তাদেরকে যেন প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং ভাষাগত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। অন্যথায় এখানে আসার পরে বর্তমানে যে সমস্যাটা আছে এই সমস্যাটা পুনরাবৃত্তি হবে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। বর্তমান সরকারের সাথে কিছু চুক্তি হয়েছে। আমি মনে করি এর ফলে বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ বাড়বে। সিজনাল ও নন সিজনাল ভিসায় কৃষি, হোটেল ও ট্যুরিজম খাতে কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন বাড়ি সহায়ক সহ নির্মাণ খাতে শ্রমিক। ইতালি সরকারের নীতি অনুযায়ী সতর্কতা ও প্রতারণা রোধে বাড়ানো হবে অ্যান্টি ফ্রড চেক। ফলে বাংলাদেশিদের জন্য প্রতারণা চক্রের প্রভাবের পাশাপাশি কমবে ভোগান্তি, বড় হবে শ্রমবাজার, বাড়বে রেমিটেন্স প্রবাহ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। তবে শুক্রবার দিন ছুটির দিন, বেশিরভাগ সদস্যই বাসায় থাকে। শুক্রবার দুপুরে একটু বিশেষ রান্নাবান্না সব ঘরে ঘরেই কিন্তু হয়ে থাকে, তাই জমজমাট ছিল শুক্রবারের বাজার দরও। 40 থেকে 60 টাকার মধ্যেই বেশিরভাগ সবজিও মিলেছে এবং সেখানে 2 থেকে 5 টাকা কমে 76 থেকে 78 টাকা বিক্রি হচ্ছে মিনিকেট চাল। এবং সামনেই যেহেতু ঈদুল আজহার রয়েছে, অনেকেই কিন্তু ঈদুল আজহার কিছু কিছু বাজার বা বিশেষ করে যেহেতু মশলা বেশি প্রয়োজন হয় ঈদুল আজহার সময়টাতে, মশলা কিন্তু কিনে রাখছেন। ফলে মশলার বাজারে বেড়েছে মশলার দর এবং একই সঙ্গে ডিম এবং মুরগির যে দাম রয়েছে সেটিও বাজারে কিছুটা বাড়তি রয়েছে। সহকর্মী জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে জানবো বিস্তারিত। বাজারে থরে থরে সাজানো সবুজ সবজি, কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা করলা, পটল, বেগুন, শসা, টমেটো। 40 থেকে 55 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। তবে 70 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে, গাজর, বরবটি, কাঁকরোল। বিক্রেতারা বলছেন অতিবৃষ্টি না হওয়ায় উৎপাদন বেড়েছে, তাই ভরা মৌসুমে কিছুটা কমেছে সবজির দর। সবজির দাম কম আছে মাশাআল্লাহ, এখন প্রচুর কম। কারণ 80 টাকার সবজি আপনি ঢেঁড়সটা আমি এখন 40 টাকা নিচ্ছি। মোটামুটি সবজির বাজার ঠিক আছে, এই কচুরমুড়িটা একটু দাম বেশি আর কি। আর নাহলে সব লেবুর বাজার কম, পেঁয়াজের বাজার কম, সবই কম আছে। সব সবজি 50-60 টাকার ভিতরে আছে। আপনি 2-3টা আইটেম একটু দাম বেশি, যেরকম কচুরমুখীটার দাম 100 টাকা, তারপরে গাজর শেষ পর্যায়ে এটার দাম একটু বেশি। এদিকে বাজারে সব ধরনের চালের সরবরাহ বেড়েছে। 3 থেকে 5 টাকা কমে মিনিকেট বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকায়, নাজির শাইল 90, আঠাশ 58 থেকে 62 টাকা, আর স্বর্ণা পাওয়া যাচ্ছে 56 টাকায়। কেজি প্রতি প্রায় আপনার 8 থেকে 10 টাকা পর্যন্ত কমছে। এখন ভালো মানের মিনিকেটগুলো বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকার মধ্যে। এছাড়া 28 চাল বিক্রি হচ্ছে আপনার 58 থেকে 60 টাকার মধ্যে। এখন তো সব চাউলের দাম নতুন বাড়াইছে, নতুন চালের দাম অনেক কমছে, ফলার চালের দামও কমছে। ভিন্নচিত্র ডিম ও ব্রয়লার মুরগির দোকানে ডিমের হালি বেড়ে দাঁড়িয়েছে 48 থেকে 50 টাকা। সোনালী কক দেশি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে 10 থেকে 15 টাকা। সোনালী 260, ব্রয়লার হলো 170, লাল মুরগি 310 টাকা। গত সপ্তাহে তো এই বর্ধন নিলাম আপনার 220 টাকা করে, তাতে তুলনামূলক বেশি। ঈদুল আজহার বাকি অল্প কয়েকদিন, এর মধ্যেই উত্তাপ মশলা জাতীয় পণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এলাচের কেজি ঠেকেছে 5300 টাকায়, যা 1 মাস আগে ছিল 5000 টাকা। দারুচিনি 520, কিশমিশ 700, গোলমরিচ 1450, জিরা 650, ভোজ্য তেল প্রতি লিটার 187 টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে 185 থেকে 190 টাকা। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 852 টাকায়। বিক্রেতাদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে মশলার দাম বাড়িয়েছে আমদানিকারকেরা। জায়ফল চত্রিকের দাম ঠিক আছে, অন্যান্য মশলা সব ঠিক আছে, খালি এলাচির দাম বাড়ছে। এলাচ হলো 5400 টাকা ভালোটা, গাছটি নিলে তো লবঙ্গ 1400, গোলমরিচ হলো 1200। এদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। প্রতিবেদনে আমরা দেখছিলাম রাজধানী ঢাকায় ব্রয়লার মুরগি এবং ডিমের দাম কিছুটা বেড়েছে। তবে বিপরীত চিত্র চট্টগ্রামে কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। একই সঙ্গে সবজির যে বাজার সেটির সারা দেশের রাজধানী ঢাকার মতো সারা দেশেই সবজির দাম কমেছে এবং একই সঙ্গে মাছের যে দাম সেটি বাড়তি রয়েছে। প্রতিবেদনে জানবো বাকিটা।
কুষ্টিয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় 50 থেকে 70 টাকার নিচে মিলছিল না কোনো সবজি। তবে আজ সবজি বাজারের চিত্র উল্টো। সরবরাহ বাড়ায় বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকায়, টমেটো 50, ঢেঁড়স 30, লাউ 30 থেকে 40, আলু 20 এবং শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে এবং আশা করি যদি সঠিকভাবে মনিটরিং হয় তাহলে আগামীতে আরো কমে যাবে। গরিব দুঃখী সবাই তো কিনে খাওয়ার মতো একরকম নাই, ওজন্যই একটু কম হলে ভালো হয়। গ্রীষ্মকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে মেহেরপুরের বাজারে, যার ফলে দাম নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে ময়মনসিংহের মেছুয়া বাজারে খুচরা পর্যায়ে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 5 থেকে 7 টাকা কেজিতে। 20 টাকা বেড়ে বেগুন ছুঁয়েছে 70 থেকে 80 টাকার ঘর। এছাড়া করলা 40, পটল 40, চিচিঙ্গা 50 এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। গাজর, চিচিঙ্গা এগুলোর দাম একটু বেশি আছে, আলু পেঁয়াজ এগুলো তুলনামূলক দাম কম। 2 সাইড দিয়ে বাড়ছে সবজির দাম। এদিকে মাছের দাম বেড়েছে বরগুনার বাজারে। নদ নদীর মাছের দাম কেজি প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা। জেলেরা জানান, সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ কম। পাশাপাশি তীব্র গরমেও মাছ শিকার ব্যাহত হচ্ছে। বাজারে রুই কাতলা বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা কেজি দরে। এছাড়া পোয়া মাছ 350 থেকে 500 টাকা, পাবদা 280 থেকে 350 টাকা, চিংড়ি 700 থেকে 800 এবং বোয়াল বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকায়। তবে দাম অপরিবর্তিত রয়েছে চাষের মাছের। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সিলেটের মাছের বাজারে। 2-1টি জাতের মাছ বাদে অন্যান্য মাছের দাম আগের মতোই স্থিতিশীল। তবে বেচাকেনা কম থাকায় লোকসান হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কম দামে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 260 টাকায়। এছাড়া স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম, বিক্রি হচ্ছে 800 টাকায়। প্রত্যয় দাস, এখন। ফারাক্কার বিরূপ প্রভাবে গতি হারাচ্ছে পদ্মা, মরুময়তা গ্রাস করছে উত্তরাঞ্চলকে। পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে পড়েছে রাজশাহী অঞ্চলের লাখো মানুষ। নদীর গতিপ্রবাহে স্বাভাবিকতা না থাকায় ভাঙন বা বালুচরে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষ। এমন অবস্থায় ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আরও কৌশলী হবার পরামর্শ পানি বিশেষজ্ঞদের। রাকিবুল হাসানের প্রতিবেদন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। নাব্য হারিয়ে প্রমত্তা পদ্মা রাজশাহীতে যেন রবি ঠাকুরের কবিতার এই ছোট নদীতে রূপ নিয়েছে। এমন পরিণতির শঙ্কা থেকেই 50 বছর আগে 16 মে ব্যারাজ বন্ধে কানসাট অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংঘবদ্ধ করে ফারাক্কা লং মার্চের ব্যবস্থা করেন এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছিলেন লং মার্চ করে, যে হ্যাঁ, আজকের বাংলার কৃষক, বাংলার চাষি, বাংলার মানুষ বঞ্চিত হবে যদি পানি প্রবাহ ঠিক না থাকে। সর্বশেষ 2023 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ 2023 শীর্ষক এই গবেষণায় উঠে আসে পদ্মার গতিময়তা হারানোর আরও স্পষ্ট চিত্র। এতে 1975-এর পর নদীতে পানির প্রবাহ, নদীর গভীরতা, অববাহিকার বৃষ্টিপাত, শুষ্ক মৌসুমে নাব্য ও মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিপন্নতার তথ্য উঠে আসে। ফারাক্কা নামক জায়গাতে ভারত বাদ দেয় দিয়ে এর স্বাভাবিক চলার পথটাকে বন্ধ করে দেয়। একটা চলমান নদী, তাকে বাধা দেওয়া যাবে না। তার মিনিমাম 80% পানি ফ্লো থাকতে হবে, তাহলে সেই নদী সচল থাকবে। এ অবস্থা আরও প্রকট হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ঘেঁষা উজানের 70 কিলোমিটারে। দুপারের বাসিন্দাদের কাছে যা একেবারেই অচেনা। এখন ফারাক্কার থেকে পানি আসে না, নদী হবে কি? খাল না হলে, খাল করলে আপনি নদী হবে।
আগে বড় বড় ঢেউ নদীর পানি ছিল, আর এখন তো নদী তো নাই। নাব্যতা না থাকায় শূন্য নদী দুপায়ে ঠেলে দিন যাপন হয় পদ্মাপাড়ের হাজারো মানুষের। আর সুখে অসুখে অথবা পণ্যের পরিবহনে যোগাযোগ এই বালুময় ধুধু মরীচিকার পথ, যেখানে পরতে পরতে থাকে এই চরবাসীর ভোগান্তি। অন্যদিকে এই পথ চলতে বাড়ে তাদের খরচের হিসেব। নৌকাতে উঠলে ভাড়া বেশি, ওখান নৌকা থেকে তুলে দেবে আরেক খরচ, নৌকাতে এখান থেকে নিয়ে আসবে নৌকা পর্যন্ত, এটা তার এক খরচ, সব কিছুতে ঘাটের খরচ। এখান থেকে ধরেন 2 ঘন্টা লাগে কাজে যেতে, আবার এখান থেকে আসতে ধরেন 1.5 ঘন্টা লাগে। পদ্মার এই প্রবাহ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। আর এই ফারাক্কা হয়েই বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী, যেখানে ফারাক্কা অতিরিক্ত পানি ছেড়ে দিলে এই অঞ্চলে ভাঙনের দেখা দেয়। তাতে চরের বসতভিটা তলিয়ে যায় নদীগর্ভে। আর অন্যদিকে এই শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যার পানি না পাওয়ায় ফসলি বিস্তীর্ণ জমিতে পড়ে বালি। তাতে এখান থেকে পেশা পরিবর্তন করে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষেরা। 1977 সালে পানি বন্টন চুক্তির পর 1996 সালে 30 বছরের জন্য পানি বন্টন চুক্তি আছে ভারতের সাথে, যেখানে প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পরপর 35,000 কিউসেক পানি ভাগের কথা। কিন্তু ন্যায্য হিস্যা কি পেয়েছে বাংলাদেশ? আগামী বছর শেষ হবে এই চুক্তি। এমন অবস্থায় কি কৌশল নেওয়া উচিত? বিভিন্ন সময় চুক্তিবদ্ধ হয়েছে আমরা, ভারত এবং বাংলাদেশ দুইটি বন্ধুপ্রতিম দেশ, কিন্তু কখনোই আমরা কিন্তু আমাদের যথাযথভাবে যে চাহিদাটা নিরূপণ করে যে টেবিলে বসবো সেই জায়গাটা আমরা বসতে পারিনি। প্রকল্প করে পকেটে পয়সা ঢোকানোর মানসিকতা না থাকে, তাহলে গণমুখী প্রকল্প করে পানির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। খরস্রোতা প্রমত্তা পদ্মার নাব্য সংকটে শাখা নদীগুলো মৃতপ্রায়। এতে বাংলাদেশ হারিয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। ডক্টর আজম ওবায়দুল্লাহ এদেশে সুস্থ ধারার সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম দিকপাল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বেলি রোডের গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্মরণ সভায় একথা বলেন তিনি। যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখে আপনাকে অমুক দেশে এতটুকুন সময়ের জন্য যেতে হবে। কখনো একটিবারের জন্য বলেননি আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের ভিত্তিতে বেতন ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে 2 দিনের অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের। দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মবিরতির হুঁশিয়ারও দিয়েছেন তারা। শুক্রবার সকালে পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং মাননীয় সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সচিব মহোদয় আমাদের দৃশ্যমান কিছু না করায় আমরা নতুন করে এই কর্মসূচি ঘোষণা করছি। আমাদের পরবর্তী কাজ ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংযুক্ত আরব আমিরাত সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের এই সফরে উনি যুক্তরাষ্ট্রের জন্য 20,000 কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন এবং এর মাধ্যমে 4 দিনের যে তার সফর, সেই 4 দিনের সফরে মার্কিন মূল্যকের যে বিনিয়োগ সেটির পরিমাণ ছাড়িয়ে গেছে 2 লাখ কোটি ডলার। এছাড়াও আগামী 10 বছর ওয়াশিংটনে 1,40,000 কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি কিন্তু আবুধাবি দিয়েছে। এ নিয়ে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখব। ক্ষমতা গ্রহণের পর প্রথমবার বিদেশ সফর, আর তাতেই বাজিমাত। 4 দিনে 3 দেশ সফরে যুক্তরাষ্ট্রের জন্য মাল্টি-বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট পৌঁছান সংযুক্ত আরব আমিরাতে। দেশটির প্রেসিডেন্ট উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বিমানবন্দর থেকে বরণ করে নেন ট্রাম্পকে। তবে রাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে জমকালো আয়োজন ও গার্ড অফ অনারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় আরেকবার। এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে 20,000 কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বোয়িং ও জিই এরোস্পেসের
28টি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে $1,450 কোটি বিনিয়োগ করবে ইতিহাদ এয়ারওয়েজ। আগামী 5 বছরে উড়োজাহাজের বহরে 70টি বিমান যোগ করতে চায় প্রতিষ্ঠানটি। এছাড়াও একটি প্রযুক্তিভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। এর মাধ্যমে ওয়াশিংটনে বাড়ানো হবে বিনিয়োগ, বিপরীতে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ কিনতে পারবে আবুধাবি। আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আল নাহিয়ান। বিপরীতে সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা ট্রাম্পের। I look forward to having you in the White House. We'll celebrate together. But we are going to be your friend and we're going to be your partner, and we really appreciate your confidence and investment. That's your biggest investment that you've ever made. مخطط دولة الإمارات للاستثمار في الولايات المتحدة في هذه المجالات من خلال المؤسسات الاستثمارية الإماراتية. এর আগে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক পরিদর্শন করেন ট্রাম্প। মসজিদের স্থাপত্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইতিহাসে প্রথমবার মসজিদটি সাময়িক বন্ধ রেখে পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান ট্রাম্প। This is the first time they've closed the mosque for the day. Is that true? First time they've closed it. That's an honor of the United States, I think. So, better than an honor of me. 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্রের জন্য $2 লাখ কোটি বেশি বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে কাতারের আমিরের কাছ থেকে উপহার পেয়েছেন ব্যক্তিগত বিমান। তাই সফরকে ঐতিহাসিক আখ্যা দিতে দ্বিধা করছেন না বিশ্লেষকেরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে জিততে ছক কষছে টিম বাংলাদেশ। নেপালের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে কাজ করায় নিজেদের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, আমরা ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রতিপক্ষ নেপালকে হারাতে ছক কষছে টিম বাংলাদেশ। ভারতের অরুণাচলে চলমান যুব সাফে ভালোভাবে গ্রুপ পর্ব পার করায় বেশ চাঙা লাল সবুজের প্রতিনিধিরা। নিজেদের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ ও অধিনায়ক। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপ ও ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। ড্র দিয়ে মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল 3-0 গোলে। 2 ম্যাচে 1 জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপ সেরা বাংলাদেশ। 2 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ। নেপালকে সমীহ করছে টিম বাংলাদেশ। সেমিফাইনালের আগে অনুশীলনে হাই ইন্টেন্সিটি, টিম কোঅর্ডিনেশন, ট্যাকটিক্যাল সেটআপ ও পজিশনিং নিয়ে কাজ করেছে যুবারা। নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজদের কোচ। ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত। সেমিফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ফয়সাল মতিনরা। নিজেদের সেরাটা দিতে চান দলের সবাই। দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুবাদের অধিনায়ক। সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে যেন আমরা যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ফারহান ইসান, এখন। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের একেবারে শেষ প্রান্তে। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সাবেকদেরও সংহতি। সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা শিক্ষকদের। কিছুক্ষণ পর গণ অনশন। হামলার প্রতিবাদ আমরা করছি এবং এগুলোর নিন্দা জানাচ্ছি এবং এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, যদি স্টিল রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। We want justice.
সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ঢাবি প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম, সাধারণ শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে, আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? এখন যদি আমরাই নিরাপদ না থাকি তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? ডিসেম্বরে নির্বাচন দিতে জুনের মধ্যে সংস্কার চূড়ান্ত করার আহ্বান বিএনপির, অবিলম্বে রোডম্যাপ দেওয়ার দাবি গণসংহতির। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে স্বস্তি, মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া, ইতালিতেও জনশক্তি রপ্তানির দুয়ার খুলছে। এবং সারা দেশ 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি, কমছে মিনিকেট চাল ও মুরগির দাম, কিছুটা চড়া মাছের বাজার। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।